আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান, দেশের সম্মান অটুট রেখে জনগণের জন্য কাজ করায় প্রশংসা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে প্রেস উইংয়ের তথ্য, দ্রুত গতিতে দেশে এনে বিচার করার ঘোষণা। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা আপিল বিভাগেও বাতিল। পরিবেশ হলেই তারেক দেশে আসবেন বলে লন্ডন থেকে ফিরে জানালেন সালাউদ্দিন। গাইবান্ধার দুর্গম চরে দুস্থদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু সোমবার। প্রথম ম্যাচে হোস্ট সিলেটের প্রতিপক্ষ রংপুর ও সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। একদিকে বিশাল ট্যাঙ্কের বহর, অন্য প্রান্তে হাজার হাজার যোদ্ধার সম্মিলিত আক্রমণ, বিস্ফোরণ আর অনবরত গুলির শব্দে প্রকম্পিত চারদিক। শত্রুপক্ষকে ঘায়েল করতে আক্রমণ, কৌশলী অবস্থান দুই পক্ষেরই। আসলে এটা কোনো যুদ্ধ নয়। 55 পদাতিক ডিভিশনের রাজবাড়িতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের চিত্র। এই অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী চলা অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। পরে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, শেখ হাসিনার বাবার হত্যাকারীদের যেভাবে বিদেশ থেকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হয়েছিল, ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। তারা আরো বলেন, যদি বর্তমান অন্তর্বর্তী সরকার না পারে, তাহলে পরবর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। মোস্তফা মল্লিকের আরেকটি রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। সম্মেলনের শুরুতেই জুলাই ঘোষণা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই ঘোষণাপত্র নিয়ে এটার কি ডেভেলপমেন্ট কাজ হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও
কথাবার্তা হবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত। তবে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে। পাপাচার তো শেষ নাই, এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার দ্রুত গতিতে করতে পিবিআই কাজ করছে বলে জানিয়েছে প্রেস উইং। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখনও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি বলে দেশে ফিরছেন না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ফিরে সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনের ধারণা না দিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে, তবে সরকারের ছত্রছায়ায় কোনো কিংস পার্টিকে সমর্থন দেবে না। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লন্ডন সফরের পরপরই লন্ডনে যান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 14 দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সালাউদ্দিন আহমেদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের কি দিক নির্দেশনা, আর কবে দেশে ফিরবেন তিনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। কোনো কিংস পার্টিকে বিএনপি সমর্থন দেবে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশ জুড়ে জেঁকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির গাইবান্ধার জনজীবন। এমন পরিস্থিতিতে জেলার সুন্দরগঞ্জের দুর্গম পোড়ার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১। মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। গাইবান্ধার কামারজানি ঘাট। শৈত্যপ্রবাহের কুয়াশা ভেজা সকালে তিস্তা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, অপর পাড়ের জনপদের জীবন জীবিকা ততটাই দারিদ্র। রোগ শোক আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। নদী পেরিয়ে সুন্দরগঞ্জের পোড়ার চর। এমন অবস্থায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় এই জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। মাথার ব্যথা, বুকের সমস্যা, জ্বর, সর্দি, মাথা ব্যথা, ফ্রিতে ওষুধ পায়া অনেক খুশি হলাম। ওষুধ পায়া আমার বাচ্চার অনেক উপকার হয়েছে। কাজকর্ম করতে পারি না, হাতে খিচ দিয়ে এসে ওষুধ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। অতিরিক্ত বিষের জন্য ঘাটে আটটা পাই না, বা আমরা সেই বিষের ওষুধ নিবে আসছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।
আজকের ওষুধ পাইলাম, খুব উপকার হলো। কম্বল পাইলাম, খুব কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, শীতকালের জন্য উপকার হচ্ছে। ভালো কষ্ট ছিল, এখন কম্বল ফেলার শীত কমবে। মানজার সমস্যা, তারপরে সেহর সমস্যা। আগে শীতে কষ্ট হয়েছিল, এখন কম্বল ওষুধ পাইছি, আমার একটু সুবিধা হয়েছে। সুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র প্রদান করা হলো। ব্যাচ ৭১-এর পক্ষ থেকে প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। অসহায় দুস্থদের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য আমার এলাকার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কম্বল এবং ওষুধ বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে, চিকিৎসা দিয়েছে, এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ব্যাচ ৭১ এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি জীবন ডেস্ক, চ্যানেল আই। নীলফামারীতে বিকেল থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশাচ্ছন্ন। হিমশীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতবস্ত্রের অভাবে এ অঞ্চলের স্বল্প আয়ের মানুষ পড়েছেন দুর্ভোগে। নতুন বছরের উপহার হিসেবে অসহায় শীতার্ত এসব মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। 2 দশক ধরেই ট্রাই ফাউন্ডেশন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইংরেজি নববর্ষে উত্তরের হিমালয়ের কাছাকাছি নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ায় মানুষের জনজীবন যখন স্থবির, তখনই ট্রাই ফাউন্ডেশন শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এতিম ও অসহায় মানুষ নতুন বছরে কম্বল হাতে পেয়ে দারুণ আনন্দিত। আমরা গরিব দিন মিলে দিন খাই, কিছু করি পাই না। আমরা অসুস্থ লোক তো বিরাট উপকার পেয়ে জাগাল্লা যায় দেয়াছে, টাকালা ধন দৌলত বেশি করে দেব। ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল দিচ্ছে, এই কম্বলটি পেয়ে আমরা খুব খুশি হলাম। ঘর থেকে বের হয়েছি না, একটা কম্বল দিলি আমার অনেক উপকার হইবে, ঠান্ডা যাইবে। আমরা ইতিমখানায় থাকি, আমাদের এই শীতের দিনে খুব কষ্ট হয়। আমাদেরকে ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করেছে, এজন্য আমরা অনেক খুশি। আমরা ট্রাই ফাউন্ডেশনের জন্য দোয়া এবং শুভকামনা রাখি, আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান তাদেরকে দান করে। প্রতি বছর এসব অসহায় ও শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এটি একটি মহৎ উদ্যোগ, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সমাজের মধ্যে যারা বিত্তবান আছি, গরিব মানুষের পাশে আসব, তাহলে আমাদের এই অভাবী মানুষগুলো তারা উপকৃত হবে। শীতের সময় যে বিভিন্ন রকম শীতের রোগবালাই বেড়ে যায় এবং মানুষের যে কষ্ট হয় শীতের শীতজনিত কারণে, এই সময় শীতের বস্ত্র দরকার। চ্যানেল আই ট্রাই ফাউন্ডেশন যে এই ধরনের মহৎ উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই ধন্যবাদ। এবং আমি বলবো সমাজের অন্যান্য বিত্তবান লোক এগিয়ে আসুক এবং এর পাশাপাশি সবাইকে শীতবস্ত্র বিতরণ করুক। সমাজের বিত্তবান মানুষগুলো সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলছেন স্থানীয় প্রশাসন। ট্রাই ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে এই যে আমাদের নীলফামারীতে শীতার্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে এই রকম শীতে ওনারা কম্বল বিতরণ করছেন। আমাদের সরকারের পাশাপাশি এদেরকে এগিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আসলে এখানে অনেক শীতবস্ত্র দরকার। আমরা এ পর্যন্ত যেইটা পেয়েছি, এরকম বেসরকারি সংগঠনগুলো যদি তাদেরকে হেল্প করতে এগিয়ে আসে তাহলে অনেক উপকৃত হব আমরা। তীব্র শীতে দেশের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার বিপিএল এর আপডেট। ঢাকার প্রথম পর্ব শেষে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট পর্ব। দুপুর 1:30টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে হোম টিম সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা 6:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গাজায় একদিনে 30 স্থানে ইসরায়েলের হামলা, নিহত 70 জনের মধ্যে রয়েছে একই পরিবারের শিশুসহ 14 ফিলিস্তিনি।
বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মুন্সিগঞ্জ সদরের মীর কাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্র দল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ 9 জনকে আটক করেছে। রবিবার বিকেল 3টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণীর পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল হয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় একদিনে 30টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ কমপক্ষে 70 জন নিহত হয়েছেন। এর মধ্যে আল গুলা নামে একটি পরিবারে হামলায় শিশুসহ কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে 45,658 জন নিহত হয়েছেন। ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এছাড়া গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর তালিকায় রয়েছে। তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে হলে বাইডেন প্রশাসনের এই প্রস্তাব আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলার আরও একটি এক্সপিরিয়েন্স সেন্টার উদ্বোধন হয়েছে। ঢাকার হাতিরপুলের মোজাফফর টাওয়ারের সুপরিসর স্পেসে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার উপস্থিত ছিলেন। মঙ্গলবার ছাড়া সপ্তাহের সব দিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্টেলার এক্সপিরিয়েন্স সেন্টার খোলা থাকবে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে প্ল্যাটিনাম ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের 8 ক্রিকেটার আছেন সাকিব, মুস্তাফিজ, তাসকিন, মাহমুদুল্লাহ।